সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিন্নধর্মী ব্যবসায় সহায়ক রিয়েলিটি শো ইয়োর আইডিয়া মাই মানি নিবেদিত বিজনেস বাজি। আমাদের এই আয়োজনটির সাথে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে হ্যালো 24। হ্যালো 24। তাছাড়া পুরো আয়োজনটিতে সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি মারজান সুমি। দর্শক, বিজনেস বাজি এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে স্বপ্নবাজ উদ্যোক্তারা আসেন তাদের উদ্যোগের কথা বলতে এবং সেই উদ্যোগটাকে কিভাবে করে আরো বড় করা যায় সেটা জানাতে। আজকে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন একজন উদ্যোক্তা, পরিচিত হয়ে নিচ্ছি তার সাথে। সঙ্গে আছেন আল আমিন, স্বত্বাধিকারী মাহির হস্তশিল্প। আসসালামু আলাইকুম। দর্শক, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ অতিথি, পরিচিত হচ্ছি তাদের সঙ্গে। সঙ্গে রয়েছেন ব্যবসায়ী তানভিন রফিক, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন খান শাহজাহান। দর্শক, আমাদের এখানে উপস্থিত উদ্যোক্তা এবং বিশেষ অতিথি অর্থাৎ ব্যবসায়ী দুজন ছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন জুম কলের মাধ্যমে দুজন ইনভেস্টর। এবারে পরিচিত হব তাদের সঙ্গে। সঙ্গে যুক্ত হবেন ইনভেস্টর ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড সিইও সাইবার ওয়ার্ল্ড আইটি। আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন ইনভেস্টর মাহমুদুল আলম দীপু, সিইও লিঙ্কিট একাডেমি। আসসালামু আলাইকুম। পরিচয় পর্ব শেষ। এবারে যেটা বলছিলাম যে স্বপ্নের কথা, উদ্যোগের কথা, আজকে যেহেতু আলামিন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তার উদ্যোগ নিয়ে জানবো, তার উদ্যোগের এতদিন পর্যন্ত সেই উদ্যোগটা নিয়ে সে কিভাবে এগিয়েছেন, এখন কি চান, সবকিছুই জানবো। ধন্যবাদ আপনাকে। আমি আল আমিন, ওনার অফ মাহির হস্তশিল্প। আমার জন্মস্থান জামালপুর। আমার উদ্যোগ শুরু হয় 2016 সাল থেকে। আমি যখন পড়াশোনা করি তখন আমার চিন্তা ধারণা ছিল যে পড়াশোনা করে ভালো চাকরি করব, কিন্তু চাকরি তো সবার ভাগ্যে আর হয় না। তো তখন থেকে আমার চিন্তা ছিল যে চাকরি যেহেতু হলো না, সেক্ষেত্রে আমি কি করতে পারি। তখন আমার নিজ উদ্যোগেই আমি একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করলাম এবং উদ্যোক্তা হওয়ার পিছনে আমার খালা এবং আমার আম্মা একটু সহযোগিতা করেছে। আমার খালা, বড় খালা উদ্যোক্তা ছিলেন এবং আমার আম্মাও কিছু হাতের কাজ জানতেন। তো আম্মা, খালা আমাকে বলতো, তুমি এই সমস্ত কাজগুলো একটু শেখো, হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে। সেই কথা চিন্তা করে আমি কাজ শুরু করি। তো 2016 সাল থেকে আমি কিছু হাতে করে কিছু কাজ শিখতাম। তো সেখান থেকে আমার যাত্রা শুরু। তখন আমি শুরু করেছিলাম মাত্র কয়েকটা 3 পিস দিয়ে, হাতের কাজে 3 পিস দিয়ে। সেটা শুরু করেছি আমি ডেমো হিসাবে। ডেমো বলতে আমি একদম পারফেক্ট কাজ জানি না, যে এবং কোন কালারের কাপড়ের সাথে কোন কালার সুতা ম্যাচিং করতে হবে সেটা জানতাম না। ডেমো তৈরি করতাম। ওই ডেমো তৈরি করে ওই ডেমোগুলো আমি কাস্টমারের কাছে নিয়ে যেতাম। তখন দেখলাম যে কাস্টমার আমাকে অনেক ভুল ধরে, যে এই কালার কাপড়ের ভিতরে এই কালার সুতা ম্যাচিং হয় নাই, এটা হলে ভালো হতো। তখন ওই জিনিসগুলো আমি চিন্তা করতাম যে তাদের ধারণাটা বোধহয় সঠিক, এবং ওই জিনিসগুলা আবার অন্য অন্য উদ্যোক্তাদের সাথে কথা বলতাম যে এই কালার কাপড়ের সাথে এই কালার সুতা ম্যাচিং কেমন হয়। তো তাদেরকে আমাদেরকে সাজেশন দিত। তো সেখান থেকে চিন্তা করলাম যে ডেমোগুলো তৈরি করে যখন আমার ভুলগুলো হয়ে গেল, তখন পরবর্তীতে কালার ম্যাচিংগুলো আমি খুব সুন্দর করে করতে পারলাম। তখন আমি কিছু একদম যে গ্রামের যে হতদরিদ্র মহিলা, তাদেরকে গিয়ে আমি বললাম যে এইটুকু কাজ আমাকে করে দেবা, তো এইভাবে করে দেবা, হ্যাঁ এই অংশটুকু করে দেবা। আরেক মহিলাকে বললাম যে তুমি এই অংশটুকু করে দেবে। তখন দেখতাম যে সব মহিলাই একই কাজ করতে পারতো না, বা সব কাজই করতে পারতো না। কেউ করতে পারতো, দেখা যায় ফুলটা ফুটায় উঠতে পারতো, কেউ পশু পাখি ফুটায় উঠতে পারতো, ভিন্ন ভিন্ন হয়ে যেত। তখন এরকম করে দেখো অনেকদিন সময় লেগে যেত। সময় লাগার পরে তখন আমি ডিসাইড করতাম যে কোন কর্মী কি দিয়ে আমার কোন কাজটা করলে সুবিধা হবে এবং কালার ম্যাচিংটা সুন্দর হবে। এই জিনিসগুলো আইডিয়া আমি করে নিলাম। করে নেওয়ার পরে মোটামুটি ইনশাল্লাহ আমার 20-25 জন কর্মী মোটামুটি পার্মানেন্ট বলা যাবে না, মানে আমার কাজগুলো দিলে ওনারা করে আর কি। তো এখন ইনশাল্লাহ আমি ব্যবসা শুরু করেছি। এই 20-25 জন লোক এনগেজ করলেন? আমার প্রায় 6 মাস সময় লেগে গেছে। 6 মাস সময় লেগে গেছে এরকম কর্মী আমাদেরকে করতে। আপনার তো কোনো ট্রেনিং নাই? না, আমার কোনো ট্রেনিং নাই, তবে হাতে খড়ি ট্রেনিং নেই। তবে আমার ট্রেনিং হলো মা এবং খালার কাছ থেকে, প্র্যাকটিক্যাল। আমার মা দেখতাম ওই গমের ডাটা দিয়ে ওই ওয়ালমেট তৈরি করতো এবং ওই যে কাপড় কেটে অ্যাপ্লিকের ওয়ালমেট তৈরি করতো।
আমার খালা দেখতাম ব্লকের কাজ করতো, সেই থেকে আমার চিন্তাধারা যে চাকরি যেহেতু আমি করব না, এখন উদ্যোক্তা হব। উদ্যোক্তা হওয়ার একটা টার্গেট ছিল আমার, যে আমি চাকরি না যেহেতু করব না, চাকরি আমি দিব, এই টার্গেট নিয়েই আমি আমার উদ্যোক্তা জীবন শুরু করি। তবে 18,000 টাকা দিয়ে যখন আমি শুরু করি, প্রথম মাসে দেখা গেছে যে মানে পুরো টাকা আমার মনে হয় জলে গেছে। সবগুলো কাজ আমি ভুল করে ফেলছি। কোনো প্রোডাক্টই আমি কাস্টমারকে সেরকম ভাবে এক্সপ্লেন করতে পারি না, তারপরে অকেশন অনুযায়ী ড্রেস তৈরি করতে পারি না। এই জিনিসগুলো আমি অনেকগুলো ভুল মানে করতাম। প্রথমে এই প্রতিবন্ধকতাগুলো ছিল। প্রথমে প্রচুর প্রতিবন্ধকতা ছিল। আমি একটা সময় চিন্তা করতাম যে ড্রেসগুলো যেহেতু আমার চলছে না, তাহলে আমার ফ্যামিলিকে আমি গিফট দিয়ে দিব। সেই সাহস নিয়েই আমি চিন্তা করছি যে গিফট দিলে আমি সে দোয়া পাবো, তো সে দোয়া থেকে আমি মানে ইনশাআল্লাহ ব্যবসায়ের যে গুণ, যে রিস্কের যে হচ্ছে বিষয়টা জি, থাকে, যে ঝুঁকি, জি, ব্যবসা ঝুঁকি। মানে তো ঝুঁকি, ওই ব্যবসা ঝুঁকিটা মানেই নিয়ে ঝুঁকি। শুরু করেছেন। সেই ঝুঁকি থেকে আমি শুরু করেছি ইনশাআল্লাহ। এখন আমি কাস্টমাইজ করে থাকি। আপনি যদি একটা কথা একটু মানে আপনার লস গেল না ওখানে, যেহেতু হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার রিজেক্ট হচ্ছে পুরোটাই লস। ওই বছর আমার পুরোটাই লস সে তখন গেছে। শিক্ষানবিশ ছিল আর কি। Fine. পুরোটাই শিক্ষানবিশ ছিল, ঠিক আছে। পুরোটাই লস গেছে। তারপরে আমি চিন্তা করলাম যে কিভাবে এটা কামব্যাক করা যায়। তখন বিভিন্ন উদ্যোক্তাদের সাথে চিন্তা করি, আমি পরামর্শ নিয়েছি যে প্রথম আমাকে বলেছে কালার ম্যাচিংটা খুব সুন্দর হতে হবে এবং অকেশন অনুযায়ী ড্রেস আপ তৈরি করতে হবে। সেই চিন্তা করলাম, এখন আমি শীতের সময় যদি গরমের কাপড় তৈরি করি চলবে না, গরমের সময় যদি শীতের কাপড় তৈরি করি চলবে না, এবং ধরেন পহেলা বৈশাখের সময় যদি আমি অন্য কালার সবুজ কালো বের করি তাহলে চলবে না। সেই জিনিসগুলো আমি চিন্তা করলাম, অকেশন অনুযায়ী আমি ড্রেসগুলো তৈরি করি। তো ইনশাল্লাহ বেশ ভালো সাড়া পাচ্ছি। প্রথমে আমার ছিল অনলাইন ভিত্তিক ব্যবসা। এখন অনলাইন ভিত্তিকে দেখা যায় যে একজন কাস্টমার সর্বোচ্চ 1টা থেকে 2টা প্রোডাক্ট অর্ডার করে। এখন 1টা 2টা প্রোডাক্ট অর্ডার করার পরে সেরকমভাবে আগানো যায় না। এখন আমি চাচ্ছিলাম যে অনলাইন থেকে অফলাইনে ব্যবসাটাকে কিভাবে প্রসার করা যায়, সেই চিন্তাটা আছে। তো এখন আমার মোটামুটি 20-25 জন কর্মী রয়েছে যারা শুধু আমার কাজটাই করে, এর মধ্যে ফিক্সড। আপনি কি এখন অফলাইন না অনলাইনে? এখন আমি অনলাইনে আছি এবং অফলাইনে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এখন জাননি। এখনো যাইনি। এখন অফলাইনে যেতে হলে আমার একটু ফিনান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে। একটু বলি, আপনি কত বছর আছেন ব্যবসায়? আমি 2016 অক্টোবর থেকে আছি 16 থেকে 24 24 পর্যন্ত, 8 বছর অনলাইনে আছেন। অনলাইনেই আছি। সেল কত বাড়ছে পর্যন্ত? এখন আমার প্রতি মাসে সেল হচ্ছে, শীতের সময় একটা সেল একটু বেশি হয়, 1 লাখ টাকা প্লাস এভারেজ। আমি একটু জানতে চাই, আপনি যে যখন একটা হোঁচট খেলেন, যে আপনার যখন বিক্রিগুলো হলো না, আপনি যখন ভুলভাবে শুরু করলেন, এরপরে আপনি যখন শুরু করলেন, আপনি শুধু উদ্যোক্তাদের সাথে কথা বলেছেন? আপনি কি নিজে কোনো ট্রেনিং বা ব্যবসা সম্পর্কে আপনি কোনো হচ্ছে প্র্যাকটিক্যালি কোনো ট্রেনিং নিয়েছেন কিনা নিজে থেকে? হ্যাঁ, আমি প্রথমে ওই জেলা ভিত্তিক যে এসএমই যে ফাউন্ডেশনের যেগুলো ট্রেনিং হয়, এসএমই থেকে আমি ট্রেনিং নিয়েছি এবং ইউটিউব দেখেছি, খুব বেশি বেশি করে ইউটিউব দেখেছি, যে কালার ম্যাচিং, অকেশন, এই জিনিসগুলো আমি খুব দেখেছি। এবং কি মেয়েদের চাহিদা ছেলেরা খুব একটু কম বুঝে, তখন আমি মা খালাকে ফোন করতাম যে আন্টি এই সিজনে কি ড্রেসগুলো ভালো চলবে। তখন আমার বড় আন্টি আমাকে সাজেশন দিত, এই কালারগুলোর ভিতরে তুমি কাজ করো, এই কালারগুলো বর্তমান যুগে মেয়েরা এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে। সেই সহযোগিতাটা আমি খুব আপনি ভালোভাবে যখন কাজে ধরেন লাগিয়েছি। পরে আবার শুরু করলেন, তখন আপনার নেট ইনভেস্টমেন্ট কত ছিল? তখন আমার নেট ইনভেস্টমেন্ট ছিল 30,000 টাকা থেকে আবার শুরু করেছি। 18,000 টাকা তো আমার শেষ, সেটা তো ডেমো করে আমার সেটার শেষ। কথা বলছি না, ধরেন 30,000 দিয়ে শুরু করলেন, জি। এরপরে আপনি সেখান থেকে 30,000 দিয়ে আপনি র মেটেরিয়াল কত টাকার কিনেছেন, তারপরে কর্মীদেরকে কত টাকা দিয়েছেন, না। এটা একটু বলেন। এখন এখানে আমার কিছু পার্ট আছে। ধরেন আমি ইসলামপুর থেকে কাপড় কিনে নিয়ে আসলাম, তারপরে আপনার সুতা কিনলাম। এই জিনিসগুলো আমি যখন কর্মীদেরকে দেই, প্রথমে দিই আমি যারা স্কিন প্রিন্ট করে তাদেরকে স্কিন প্রিন্ট করাতে দিই। 3 পিস 2 পিস 1 পিস স্কিন প্রিন্ট করে, স্কিন প্রিন্ট করার পরে ওইটা তখন আমরা কর্মীর যে লিডার থাকে তাকে আমরা কাপড় এবং সুতা বুঝিয়ে দিই যে এই কালার কাপড়ের ভিতরে এই সুতা দিয়ে তুমি এরকম করে জিনিসটা তৈরি করে দিবা। তখন তারা ওই লিডার এই কাজগুলো নেয়, লিডার কাজগুলো আমার কাছ থেকে বুঝে নেয়, বুঝে নেওয়ার পর ওই লিডার তার কর্মীদেরকে কাজ বুঝিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার শর্ত হলো একটা, যে কাজ যেটাই করবা সেটা যেন অবশ্যই খুব নিখুঁত হয় এবং কাজে যেন কোনো এলোমেলো না হয়, অগোছালো যাতে না হয়। এই জিনিসগুলো আমি লিডারকে বারবার বলি।
আচ্ছা, এখন আমি একটু জানতে চাই, আপনার ধরেন 30,000 দিয়ে শুরু একটা বিজনেস, আপনার 4 বছর অলরেডি হয়ে গেছে, জি। এখন সেটা কয় টাকাতে দাঁড়িয়েছে? আপনার ক্যাপিটাল কত? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 7 লক্ষ টাকার মতো হয়ে গেছে ক্যাপিটাল ইনশাল্লাহ। আছে। জি, ক্যাপিটাল আচ্ছা, আছে। এখন যেহেতু আপনি আমাদের এই বিজনেস বাজিতে এসেছেন, আমাদের দুজন ইনভেস্টর কিন্তু আপনার কথা শুনেছে, জি। আপনি কি আশা করছেন এটা একটু জেনে নিই। আমি যেহেতু অনলাইন ভিত্তিক ব্যবসা করতেছি, এখন অনলাইনে দেখা যাচ্ছে যে একটি দুইটা প্রোডাক্ট অর্ডার করে, একটা দুইটা প্রোডাক্ট অর্ডার করলে হয়তো দেখা যায় ব্যবসার পরিধিটা সেরকম হয় না। আমি চাচ্ছিলাম অফলাইন করার জন্য। অফলাইন করতে গেলে দেখা যায় যে অফলাইন বলতে কি শোরুম? অফলাইন করতে, হ্যাঁ সেটা আমি বলতে চাচ্ছিলাম, অফলাইন করতে চাইলে যে নির্দিষ্ট একটা জায়গা লাগে, একটা প্ল্যাটফর্ম লাগে, একটা শোরুম লাগে, যাতে আমার কাস্টমার এসে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে দেখতে পারে যে এই মাহির হস্তশিল্পের এই প্রোডাক্ট তৈরি হয় এবং ডিসপ্লেতে থাকবে, এই প্রোডাক্ট দেখবে, এই প্রোডাক্ট দেখে শত শত প্রোডাক্ট তার অর্ডার মানে করবে। আপনি একটা Wholesale ফিজিক্যাল order শপ চাচ্ছেন, যে জন্য আপনি ইনভেস্টমেন্টটা চাচ্ছেন, জি। এটাই তো? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা জিনিস এর পাশাপাশি সেটা হলো, আমার যে কর্মী, যে গ্রামের যে কর্মী, তারা একদম ঘরের উঠোনে বসে এই টুকরির ভিতরে নিয়ে কাজ করে। আমার কিন্তু সেরকম কোনো শেড নেই। একটা শেড হলে হবে কি, ধরুন 10-20 জন কর্মী যখন একসাথে বসে কাজ করবে, তাদের কাজের স্পিড বাড়বে। শীতের সময় তারা কাজ করতে পারে না, বৃষ্টির সময় তারা কাজ করতে পারে, তাদের কাজের প্রতিবদ্ধকতা হয়। এবং যেহেতু সবাই ছাড়া ছাড়া, মানে বিভিন্ন ছাড়া জায়গায় ছাড়া, থাকে, আপনার ছাড়া ছাড়া। সেক্ষেত্রে কষ্ট হয়। যখন শীতের সময় আসে তখন কর্মীরা কাজ করে না, শীতে হাত চলে না। যখন একটা শেড হবে তখন শেডে সবাই বসে একদম সবাই মা চাচা খালা ফুফু বোন সবাই মিলে একসাথে আচ্ছা, কাজ এখানে করতে আমি পারবে। একটা প্রশ্ন করতে চাই যে আপনি যে কাজটি করছেন হস্তশিল্প নিয়ে, এটা কোনো নতুন কাজ না, বা দেখা যাচ্ছে মানুষকে আকৃষ্ট করার জন্য কোনো নতুন উদ্যোগ না, সেক্ষেত্রে আপনার কেন মনে হয় যে আমাদের ইনভেস্টরের উচিত আপনাকে ফান্ড করা? সবাই তো আধুনিক হচ্ছে, আধুনিকের কথা চিন্তা করে দেখা যায় সবাই আধুনিকতার ছোঁয়া পেয়ে গেছে। আমরা যে হস্তশিল্প, যে গ্রামের যে ঐতিহ্য, বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ধরে রাখা, আমার জামালপুরের একটা ঐতিহ্য রয়েছে, আড়ং বলেন আর ব্রাক বলেন, সেটা হচ্ছে আমাদের জামালপুরের ঐতিহ্য। সেই ঐতিহ্যটা ধরে আমি আপনার ঘরকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য, এক হস্তশিল্প দিয়ে সাজিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সেই কথা চিন্তা করে আমার এই হস্তশিল্প নিয়ে কাজ করা। ইনভেস্ট করা উচিত, আপনি সেটা জি, বলছেন। আচ্ছা, সেটা বলছি। আমি ইনভেস্টরদের কাছে চলে যাব, তার আগে শেষ প্রশ্নটা করতে চাই যে আপনার এই হস্তশিল্পে শুধু কি থ্রি পিস, নাকি আপনাদের Yes. ঘর সাজানোর যে সরঞ্জাম সেগুলো না, রয়েছে, সেটা বা বলছি। শাড়ি আছে, কি আছে? হ্যাঁ, আমার কাছে আপনারা পাবেন একদম কিছু কিছু প্রোডাক্ট কাস্টমাইজ, আর কিছু কিছু প্রোডাক্ট কাস্টমাইজ করা হয় না। যেমন আপনারা পাবেন 3 পিস, 2 পিস, 1 পিস, শাড়ি, নকশি কাঁথা, বেডশিট, বেবি ড্রেস, ব্যাগ এবং এই কুশি কাটার যে পণ্যগুলা, বাচ্চাদের সব বেবি পাবো। ড্রেস সবগুলো ঠিক আছে, পাবেন। আপনি আমাদের একটা ছোট্ট কোশ্চেন আছে। আপনি বললেন যে আপনার 7 লাখ পর্যন্ত উঠছে জি। সেল। এখন সেল কত এই পার মান্থ যদি বলি? এখন পার মান্থ সেল বলি, শীতের সময় আমার 1.5 লাখ টাকা হবে, আর গরমের সময় 1 লাখ টাকা হবে। বাস এই কেন? রেঞ্জ। হস্তশিল্প পণ্যগুলো শীতের সময় একটু রানিং হয় বেশি, 1 লাখ মিনিমাম, ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা। ম্যাক্সিমাম 1.5 লাখ আচ্ছা, টাকা। বুঝতে পারছি। ধন্যবাদ। আমরা ইনভেস্টরদের কাছে চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন দুজন ইনভেস্টর। প্রথমেই আমি ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম স্যার, আপনাকে বলতে চাচ্ছি, কোনো প্রশ্ন আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আর আমাদের যিনি আসছেন উদ্যোক্তা হিসাবে, ওনাকে ধন্যবাদ। উনি গ্রামীণ একটা শিল্প নিয়ে বিজনেস করছেন, যেটা আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক। তো আজকে ওনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে আসলে ওনার যে শৈশব যে কেটে কাটিয়ে এসেছেন এবং কৈশোর যে অবস্থাতে কেটে কাটিয়ে এসেছেন, সেটা কিভাবে কাটিয়ে এসেছেন সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি। ছোটবেলার ব্যাপারে জানতে চাচ্ছেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আমি শৈশবকাল থেকে একটু দুষ্টু প্রকৃতির ছিলাম এবং কমিটমেন্টের মধ্যে ছিলাম। তো শৈশব আমার সব গ্রামে কেটে গেছে, শৈশব কৈশোর। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমার জামালপুর জেলা শহরে যখন আমি যে ম্যাচে ছিলাম, সেই ম্যাচের পাশেই পাঞ্জাবি তৈরি করতো। পাঞ্জাবিটা তৈরি করতো কি, অর্ডার দিত, পাঞ্জাবির গলা করার জন্য এক কর্মী থাকতো, হাতা তৈরি করার জন্য এক কর্মী থাকতো এবং বডি তৈরি করার জন্য এক কর্মী থাকতো। তখন জিনিসগুলো ব্যবসার যে ধরন, কৌশল, সেই জিনিসগুলো আমি তখন চিন্তা করতাম যে এই তো বুঝি ব্যবসার একটা কৌশল, যে একটা পাঞ্জাবি রেডি করতে দেখা যায় যে 200 টাকা লাগে, সেই পাঞ্জাবিটা বিক্রি করে 2000 টাকা। কিন্তু এক কর্মী যখন হাতের অংশটাকে ভালো করে, আরেক কর্মী দেখা যায় যে গলার অংশ ভালো করে, আরেক কর্মী দেখা যায় যে বডির অংশ ভালো করে। এই কৌশলগুলা আমি কৈশোর থেকে আমি শিখেছি। তো ইনশাল্লাহ সেই কাজটা এবারে ইনশাল্লাহ কাজে লাগাতে পারছি আর কি। তখন আপনার বয়স ছিল কত? তখন আমার বয়স ছিল যখন এই 28। কাজগুলো দেখতেন আপনি যে? জি, 25 থেকে 28 এর মধ্যেই ছিল বয়সটা, ও আচ্ছা, স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফে।
আমি হাই স্কুল যখন ছিলাম তখন মা চাচির কাছ থেকে দেখতাম কাজগুলো, এবং যখন কলেজে পড়তাম তখন দেখতাম মেসের পাশেই ওই আড়ং ব্রাকের কাজগুলো করতো। ওই কাজগুলো তখন আমি দেখতাম, মানে এই সবগুলা কাজই ইন্ডিভিজুয়াল করতো। ওই জিনিসগুলো তখন আমি ধারণা নিয়ে নিতাম। ঠিক আছে, এরপরে কোনো আর প্রশ্ন? এই বিজনেসে যে আপনি সফল এখন বলা চলে, যে আপনার এই সফলতার পিছনে কি আপনার কারো অবদান আপনি স্বীকার করবেন এখন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্বীকার করবো। এই সফলতা একদম প্রথম যদি আমাকে উদ্যোক্তা হওয়ার পিছনে যদি অবদান রেখে থাকে, সেটা হচ্ছে আমার বড় আন্টি এবং আমার বড় মা, আমার মা। সেটা হচ্ছে মা একদম এই যে জায়নামাজ তৈরি করতো, হাতে সুতা দিয়ে যে জায়নামাজ তৈরি করতো, তখন আম্মাকে বলতাম যে আম্মা তুমি এগুলো বেশি বেশি করে রেডি করে দাও, আমি সেল করে দেবো। তখন আম্মা আমাকে বলতো যে এগুলো করার কাজ নাই, তুমি ভালো করে পড়াশোনা করো। কিন্তু একদম শতভাগ যদি আমার পিছনে যদি সহযোগিতা করে থাকে, সেটা হচ্ছে আমার মা এবং আমার বড় খালা। থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় এবারে আমরা চলে যাই মাহমুদুল আলম দীপু স্যারের কাছে। আমাদের যিনি উদ্যোক্তা রয়েছেন আলামিন, তার উদ্যোগ হচ্ছে মাহির হস্তশিল্প। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনি আর কোনো কিছু জানতে চান কিনা? মাহির হস্তশিল্প খুব সুন্দর একটা নাম, এবং আমাদের এই বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনার এই যে প্রয়াসটা, সেটা খুবই একটা সাহসী উদ্যোগ। সেই জন্য আপনাকে সাধুবাদ জানাই প্রথমে। আর প্রথমত আমি একটু আপনার প্রোডাক্টটা সম্বন্ধে মোটামুটি ক্লিয়ার না, যে আপনি 3 পিসের উপরে হস্তশিল্প কাজ করেন। তো 3 পিস আপনাকে কিনতে হয়, কেনার পরে ওটার উপরে কাজ করে তারপর আবার বিক্রি করেন, এটা কি রাইট? না, ধন্যবাদ। প্রথমে আমাকে কাপড় কিনতে হয়। কাপড় কিনে ধরেন একটা কামিজ রেডি করতে 2.5 গজ কাপড় লাগে, সালোয়ারে 2.5 গজ লাগে, এবং দোপাট্টাও 2.5 গজ লাগে। আপনি কি স্টিচ করছেন নাকি আনস্টিচ? আনস্টিচ, সবগুলো আনস্টিচ করছি। তাহলে তো 3 পিস আপনার থাকছে না, আপনার না, আলাদা আলাদা। আনস্টিচ 3 পিস। সেটা 2.5 গজ করে কাপড় কেটে আমরা দিয়ে স্কিন প্রিন্ট করার জন্য আমরা তখন ওই যে ডিজাইনটা করব সেই ডিজাইনে স্কিন প্রিন্ট করার জন্য দিয়ে দিই। স্কিন প্রিন্ট হওয়ার পরে তখন আমরা হাতে সেলাইয়ের জন্য দিয়ে থাকি। হাতে সেলাই কাজ করার পরে সেটা ওয়াশ হয়ে আয়রন হয়ে আমার কাছে চলে আসে, এবং সেটাই আপনি মার্কেটে দেন। সেটাই আমি মার্কেটে দিই। আর এই প্রক্রিয়াটা এখন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি একটু থামি। এই প্রসেসটা করতে আপনি মনে করেন একটা 3 পিস তৈরি করতে আপনি কি রকম টাইম ব্যয় হয়, আর কি রকম খরচ হয় একটা 3 পিস হস্তশিল্প কমপ্লিট করতে? আচ্ছা, ধন্যবাদ স্যার প্রশ্ন করার জন্য। স্যার, আমি একটা কামিজ যখন কাপড় কিনে কেটে আমার কাছে যখন চলে আসে, এর মধ্যে প্রায় 2 মাস সময় লাগে। সেটা কেমনে লাগে? আমি কাপড় কেটে যখন স্কিন প্রিন্টে দেই, তখন তারা 2-4 দিন সময় নেয়। স্কিন প্রিন্ট থেকে তখন আমরা যে টিম লিডার, যে ওয়ার্কার টিম লিডার, তাকে দিয়ে দিই। সেই টিম লিডার আবার যখন ওয়ার্কারকে দেয়, ওয়ার্কার দিয়ে তখন কাজ করে। সেই কাজ শেষ করে আসতে আমার কাছে আসতে সময় লাগে প্রায় 2 মাস। আর 2 মাসের ভিতরে আরেকটা ডিফারেন্স আছে। যদি বৃষ্টি থাকে তাহলে আরো সময় বেশি লাগে, আর যদি শীত বেশি থাকে তাহলে আরো সময় বেশি লাগবে। কারণ হলো শীতে কর্মীদের হাত চলে না, তাদের অজুহাত, বা সত্য কথা এটা। এবং বৃষ্টির সময় তখন ওই বৃষ্টিতে তারা বাইরে কাজ করতে পারে না, ঘরের ভিতরে কাজ করতে পারে না। সেজন্য কমপক্ষে 2 মাস সময় লাগে। আর রেগুলারই 2 মাস সময় লাগে। আর শীত আর বৃষ্টি এই দুইটার সময়তে সময় আর একটু বেশি লাগে। এখানে যে মূল প্রশ্নের অ্যান্সারটা এখনো পাইনি, যে এইটাতে 2 মাস সময় লাগলো, এটা কস্টিংটা কত লাগতেছে? কস্টিং স্যার, এখন আমি একটা 3 পিস বয়েল কাপড়ে যদি 3 পিস তৈরি করি, একটা রেট পড়বে। আর যদি বাটিক প্রাইডের ভিতরে করে তাহলে আরেকটা রেট পড়বে। যেমন বয়েল কাপড় আমার পাইকারি রেট কেনা পড়ে হলো 53 টাকা গজ, এবং প্রাইড কাপড় যদি কেনা পড়ে তাহলে 100 টাকা গজ পড়ে। আচ্ছা, দেখা আমি যায়- আপনাকে একটু থামাই। আমি যেটা আমাদের ইনভেস্টর যেটা জানতে চাচ্ছে, সেটা আপনি বলেন একটা 3 পিসে আপনার খরচ, এবং সেখান থেকে আপনার কত সময় ব্যয় হয়, এবং সেখান থেকে প্রফিট আপনি কি রাখতে পারেন। আচ্ছা, সেটা একটা একটু 3 পিস specifically আমি বলেন। বয়েল 3 পিস যদি তৈরি করি, আমার সেক্ষেত্রে খরচ হবে 900 টাকা, আর সেটা আমি সেল করি 1200 টাকা। এটা রেডি করতে, একটা রেডি করতে যেদিন লাগবে, ওই 10টা রেডি করতে ঠিক সেরকম সময়ই লাগবে, কিন্তু অনেকগুলো তৈরি করতে তখন আবার একটু বেশি সময় লাগবে। আচ্ছা, এবারে প্রফিট কিরকম থাকে প্রত্যেকটা? আচ্ছা, প্রফিট হলো 900 টাকা আমার খরচ, 1200 টাকা সেল, এর মধ্যে 300 টাকা আমার প্রফিট। কিন্তু পুরোটা আমার প্রফিট না, না, এর 300 টাকা তো মধ্যে আপনার প্রফিট হতে profit পারে না। না। হ্যাঁ, প্রফিট নেই। এর মধ্যে আমার খরচ হচ্ছে
ওয়াশিং এর খরচটা আলাদা ধরতে হবে, আর হলো পলিথিন, শপিং ব্যাগ, আর হলো আমার টিএডিএ যেটা সেই খরচটা এটা তো আমার খরচ তো, এটা তো খরচ। হ্যাঁ এটা আপনি খরচ 900 টাকা খরচ বললেন না, জি এগুলো তো খরচের মধ্যে যাবে। হ্যাঁ সেটা এটা হলো আমার একদম মানে ক্লোদিং সেখানে খরচ। নেট থাকবে কি? নেট কি থাকবে? নেট থাকবে আমার 150 টাকা থেকে 170 টাকা থাকবে, এত কম? এত কম থাকবে 2 মাস ধরে কাজ করার পরে না। 150 টাকা এখন লাভ? হস্তশিল্প এমন একটা অবস্থা হয়ে গেছে, মার্কেট একদম ওপেন হয়ে গেছে, সবাই জানে যে এই কাপড়ের দাম বেশি এত দেয়া যায় টাকা, না। কাপড়ের দাম এত টাকা গজ, কর্মীর দাম এত টাকা, সুতার দাম এত টাকা, একদম মার্কেট ওপেন হয়ে গেছে। তারপরে আমরা গ্রামের যে ঐতিহ্য সেটা চ্যালেঞ্জিং নিয়ে আমরা ধরে আচ্ছা, রাখছি। তাহলে এখানে প্রফিট করার উপায় কি? আপনি যেহেতু বলছেন, আর নিশ্চয়ই উনি প্রশ্ন করবেন, আমি তার আগে একটু জানতে চাই যে যেহেতু আপনি বলছেন যে এখানে এত কম প্রফিটই হবে, তো সেক্ষেত্রে কেউ যদি আপনাকে ইনভেস্ট করে সে তো তার প্রফিটটাই চিন্তা করবে, আপনি তাকে কিভাবে প্রফিট দিবেন? তো যখন আমি অল্প পুঁজিতে যখন আমি কাজ করব তখন আমার অল্প লাভ হবে, যখন আমার বেশি পুঁজি হবে তখন কিন্তু স্বাভাবিকভাবে বেশি লাভ হবে। এখন আমি কাপড় কিনতেছি ধরেন এক থান 850 টাকা, যখন আমি 20 থান 25 থান কিনবো তখন আমি আরেকটু কম দামে কিনতে পারবো। আর যখন আমি কর্মীকে যখন আমি বেশি কাজ দেব তখন আমি ওইখানে একটু কম রেটে দিতে পারবো জি, এবং ধন্যবাদ। নির্ধারিত সময় মাহমুদুল মধ্যে আমি পেয়ে আলম, যাবো। দীপু স্যার, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যতটুকু শুনলাম আলামিন ভাইয়ের কাছ থেকে যে তার এই প্রোডাক্টটা খুব একটা চ্যালেঞ্জিং ফেসে আছে, তার যেই এই চ্যালেঞ্জিং ফেস থেকে তার প্রফিট করা খুবই দুঃসহ, রাইট? এখন এই দুঃসহ ব্যাপার থেকে আপনি বের হওয়ার জন্য কি প্ল্যান করছেন? বের হওয়ার জন্য কি প্ল্যান তৈরি করছেন? সেই ধরনের কোনো লিখিত প্ল্যান আছে কিনা? ধন্যবাদ স্যার। লিখিত প্ল্যান বলতে আমি যে চ্যালেঞ্জিংটা নিয়েছি সেটা একদম আমি শুরু থেকে চ্যালেঞ্জিং নিয়েছি, কারণ আমি যখন ব্যবসা শুরু করি তখনই কিন্তু আমি হোঁচট খেয়েছিলাম। ইনশাল্লাহ আমি মোটামুটি 16 সাল থেকে এ পর্যন্ত চ্যালেঞ্জিংয়ের মধ্যেই আছি। তো আমি আশা করি এই আমার প্রোডাক্টের অনেক চাহিদা আছে দেশ এবং দেশের বাইরে অনেক বেশি চাহিদা। সেই চিন্তা করে আমার এই প্রোডাক্ট কখনোই এই দেশে বিলীন হয়ে যাবে না, সেই আশা রাখছি আমি। সেই আশাবাদ চিন্তা করি আমি প্রোডাক্ট লাভ কম হলেও কিন্তু আমার সেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আগে আমি সেল করতাম 2-4টা ড্রেস, এখন ইনশাল্লাহ প্রতি মাসে সেল করতেছি 1 লাখ টাকা। অনলাইন ভিত্তিক চিন্তা করি, এখন কিছু কিছু অফলাইন হচ্ছে। আরেকটা চিন্তা করতেছি, যখন আমার পুঁজির ধনটা একটু বেড়ে যাবে, আমার যখন একটা নির্দিষ্ট একটা শোরুম হবে, তখন যদি আমি যে হোলসেল দিতে পারি তখন আমার কিন্তু ইনভেস্ট যখন বেশি হবে তখন কিন্তু আমার লভ্যাংশের পরিমাণটা বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। আমি না, আমার যখন কোশ্চেনটা ছিল ওইটা না, আমার কোশ্চেনটা ছিল যে এই যে চ্যালেঞ্জ ফেস করতেছেন, এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য আপনার কোনো লিখিত প্ল্যান আছে কিনা, লিখিত উদ্যোগ আছে কিনা, যে আপনি এই করবেন, এই করলে এইটা হবে, এইটা হলে আমি এইভাবে আগাবো, তাহলে সেই ধরনের লিখিত প্ল্যান আছে কিনা? কারণ আমরা জানি যে কোনো জিনিস প্ল্যান যদি না থাকে, একটা মানুষের যদি গন্তব্যই যদি না থাকে, তাহলে সে কিভাবে ওই গন্তব্যে পৌঁছাবে? তো আপনার সেই ধরনের লিখিত কোনো প্ল্যান আছে কিনা? না, সেরকম ভাবে আমার লিখিত কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সেক্ষেত্রে আমার আর কোনো কোশ্চেন নাই, যেহেতু আপনার কোনো লিখিত প্ল্যান নাই, আপনার ভিশন নাই, সেক্ষেত্রে এন্টারপ্রেনার হিসেবে এটা একটা রিস্কি দেখছি। তো সেক্ষেত্রে আপনাকে আরো আপনার বিজনেস বিষয়ে আরো পড়াশোনা করতে হবে, আরো একটু স্টাডি করে আপনার বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, যেখানে আপনার ক্রিটিক্যাল পয়েন্ট গুলি উঠে আসবে। এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলি কিভাবে আপনি মিটিগেট করবেন, সম্মুখীন করে সামনে এগোবেন, সেই ধরনের একটা লিখিত প্ল্যান থাকতে হবে। ওই প্ল্যানে আপনি দেখাবেন যে আপনার এই ক্রিটিক্যাল প্ল্যানে আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মূলধন, যেটা হচ্ছে টাকা। এই টাকাটা যদি আসে তাহলে আমার 80% ক্রিটিক্যাল সমস্যাটা দূর হয়ে যায়, আর বাকি 20% হচ্ছে আমার মোরাল মেন্টাল সাপোর্ট, যা দ্বারা আমি আমার এক্সপিরিয়েন্স দ্বারা আমি ওভারকাম করতে পারবো। সেই ধরনের একটা লিখিত কমপ্লিট প্ল্যান যদি আপনি আমাদেরকে পেশ করেন, সেক্ষেত্রে আমি খুব খুশি হব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
আমরা আলামিন ভাইয়ের উদ্যোগের ব্যাপারেও জানলাম, আমাদের ইনভেস্টররা কি চিন্তা করছেন সেটাও জানলাম। আমরা সরাসরি সিদ্ধান্তে চলে যাই, যেহেতু দুজন ইনভেস্টরই শুনেছেন এবং প্রশ্নও করে ফেলেছেন। প্রথমে আমি মাহমুদুল আলম দীপু স্যার, আপনার কাছে জানতে চাই, আলামিন ভাইয়ের এই উদ্যোগ নিয়ে আপনার সিদ্ধান্ত কি ইনভেস্ট করার বিষয়ে? আমার সিদ্ধান্ত হচ্ছে তার বিজনেসটা এখনো পরিপক্ক না, তাকে আরো আহ, একজন এক্সপার্টের হেল্প নিতে হবে। সেক্ষেত্রে সে অবশ্যই আমাদের ওয়েবসাইট yourideamymoney.com দিয়ে তার একটা প্রোফাইল তৈরি করে সে তার বিজনেস আইডিয়াটা সাবমিট করতে পারবে। ওখানে আমাদের আরো ছোট বড় অনেক ইনভেস্টর রয়েছে যারা অনেক সাপোর্টিভ, এবং তারা অলসো তাকে গাইডও করতে পারবে, একটা বিজনেস প্ল্যান তৈরি করার জন্য তাকে সাহায্য করতে পারবে। সেই ক্ষেত্রে ওই ধরনের বিজনেস প্ল্যান সে যদি ফলো করে তাহলে তার ফান্ডিং পেতে আরো সুবিধা হবে, আর বিজনেসটাকে গ্রো করতে সুবিধা হবে। তারপরে মার্কেটিং এর একটা বড় একটা বিষয়, যেহেতু একটা হস্তশিল্প, এটার চাহিদা আছে, বাট এটার একটা প্রমোশন দরকার, মার্কেটিং দরকার। সেই ধরনের একটা এক্সপার্টিস তার দরকার। সেই ধরনের এক্সপার্টিস সে এই আমাদের ওয়েবসাইট থেকে পেতে পারে, yourideamymoney.com। তা আমি তাকে সাধুবাদ জানাই এবং আশা করি সে এই সুন্দর একটা ওয়েবসাইটের সাপোর্ট নিয়ে তার ভবিষ্যৎকে আরো সামনে নিয়ে যাবে। ধন্যবাদ। এবারে একটু চলে যাব আমাদের ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম স্যারের কাছে। আপনি আমাদের আলামিন ভাইয়ের যে হস্তশিল্পের উদ্যোগটা রয়েছে, সেখানে ইনভেস্ট করার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আলামিন ভাই যেই বিজনেস করছেন, বিজনেস গুলোই ঐতিহ্যের বিজনেস। আমাদের যে প্ল্যাটফর্ম yourideamymoney.com, আমরা ঐতিহ্যগত বিজনেসে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড থাকি। তো আলামিন ভাই যদি তার বিজনেসকে দীপু ভাই যে কথাগুলি বলছেন ওভাবে গুছিয়ে আরেকটু নিয়ে আসেন, এক্সপার্টদের হেল্প নিয়ে উনি যদি আইডিয়াগুলি সাবমিট করেন, তাহলে ওনার ব্যাপারে আমরা ভবিষ্যতে ভেবে দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেহেতু আমাদের স্টুডিওতে দুজন বিশেষ অতিথিও রয়েছেন, তাদের কাছ থেকেও জানতে চাই, কিছু বলার আছে কি আলামিন ভাইয়ের উদ্দেশ্যে? আলামিন ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার যে হস্তশিল্পের যেই বিজনেসটা, এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা ঐতিহ্য। হ্যাঁ ব্যবসা। এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমাদের ইনভেস্টররা যা বললেন জাস্ট ওগুলো একটু মেনটেন করেন, এক্সপার্ট নেন। কারণ দেখেন, আপনি যেই বিজনেস মডিউলটা আপনি যেটা আমাদেরকে প্রেজেন্ট করেছেন, এটা না আসলে কোনো ইনভেস্টর এটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনাকে যেটা করতে হবে যে আপনি প্রপার ওয়েতে হচ্ছে আপনি করেন, মানে বিজনেসের মডিউলটা রেডি করেন। একটা বিজনেস করতে গেলে একটা বিজনেস প্রোফাইল রেডি করতে হয়। কারণ ইনভেস্টরের কাছে যখন আমি প্রেজেন্ট করব আমার বিজনেসটা কি, সেই বিজনেসটাকে প্রথমে হচ্ছে আমাকে এটা প্রেজেন্ট করতে হবে। তারপর আমাকে প্রেজেন্ট করতে হবে হচ্ছে আমি যে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ROI যেটা আমরা বলি, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা যদি হচ্ছে আমার ইনভেস্টররা যদি হচ্ছে না বুঝে, তাহলে কিন্তু আপনাকে কেউ ইনভেস্ট করবে না এখানে। এই দিকটা একটু মাথায় রাখবেন। আর ইনভেস্টররা আমাদের যা বললেন যে আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে হচ্ছে আপনাকে ওখানে মেনশন করতে হবে। সাপোজ মনে করেন আপনি 10 লক্ষ টাকায় আপনি ইনভেস্টমেন্ট চাইলেন, সেই 10 লক্ষ টাকা আপনি কি খাতে ব্যবহার করবেন, সেখান থেকে কিভাবে টাকাটা রিটার্ন আসবে। কারণ টাকা যে ইনভেস্ট করে সে তো মানি ব্যাক চায়, আপনি তাকে কিভাবে ব্যাক করবেন টাকাটা, সেটা তো ওখানে মেনশন থাকতে হবে। ধন্যবাদ। আমি মোটামুটি কথা তো একই কথা। কারণ আপনি যখন ব্যবসা করবেন, আমাদের সমস্যা একটা বাংলাদেশে আছে, ব্যবসা করি আমরা বাট গ্রামার ফলো করি না। গ্রামারটা খুব ইম্পর্টেন্ট আসলে, এবং যারা ইনভেস্ট করবেন তারা গ্রামার দেখেই ইনভেস্ট করবেন। আপনার প্রেজেন্টেশন, দেন গ্রামার, দেন ইনভেস্টমেন্ট। তাহলে এটা আপনি যখন একটা গাইডলাইন পেয়ে গেলেন, আশা করি আগামীতে আপনি শুধরে নেবেন এবং আবার আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ, এবং একই সাথে আলামিন ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা। হস্তশিল্প নিয়ে আপনার যে উদ্যোগ, সেটা সামনে যেন আরো বড় হয়, এবং বিজনেস বাজির এই প্ল্যাটফর্মে আসার জন্য ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, ইওর আইডিয়া মাই মানি নিবেদিত বিজনেস বাজি আয়োজন আজ এ পর্যন্ত। আজকের আয়োজনে হস্তশিল্প নিয়ে যিনি উদ্যোক্তা ছিলেন, তিনি তার পুরো উদ্যোগের ব্যাপারে জানিয়েছেন। তবে আমাদের ইনভেস্টরের কাছে মনে হয়েছে ইনভেস্টমেন্টের জন্য যে প্রেজেন্টেশনের দরকার, সেই প্রেজেন্টেশনে কিছুটা ত্রুটি ছিল। আশা করব তারপরেও সে তার হস্তশিল্প নিয়ে এগিয়ে যাবে এবং ভালো কিছু করবে। আমাদের আজকের এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল হ্যালো 24। আয়োজনের সঞ্চালনায় ছিলাম আমি মারজান সুমি। আয়োজনটি এতক্ষণ যাবত উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।